তখন রাজনীতি কি মধু ছিল না? এখন কি মধু চলে আসছে রাজনীতিতে? সুবিধাবাদী ছাত্রদের খপ্পরে পড়েন না। হাসিনার পতনের পরে রাজনীতি আর আগের রাজনীতি আকাশ পাতাল তফাৎ। আমি তো কোনো শিবিরও চিনতাম না, আমি আমার ক্যাম্পাসেও কোনো শিবির পাই নাই। তখন রাজনীতি দুর্ভিক্ষ ছিল, মতো মমতাজ, আরাফাতের মতো, ফেরদৌসের মতো এরা তখন এমপি হয়েছে। হিরো আলমরা তখন মার্কেটে ভাইব পাইতো। যে দেশ বিক্রির একটি নিকৃষ্ট উদাহরণ স্থাপন করে গিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা। তরুণ রাজনৈতিক দল এবং ইসলামিক দল তারা বিভিন্নভাবে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। উনি সানন্দে তাদেরকে বরণ করার জন্য লাল গালিচা বিছিয়ে বসেছিলেন উনি। কিন্তু ছাত্র দলের এদের জন্য সে থাকে বন্দুকের গুলি আর তাদের জন্য থাকে ফুলের মালা। হাসিনা যখন ছিল আমাদের এরকম সুন্দর দিন ছিল না। তাসনিম জারাদের হয়তো বা সুন্দর দিন থাকতে পারে, কিন্তু আমাদের কোনো সুন্দর দিন ছিল না। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান অবস্থা এবং আগামীতে আসলে আমরা কেমন দেশ দেখতে চাই সেই বিষয়গুলো নিয়ে। আপনারা জানেন, দেশের তরুণ প্রজন্মকে সামনে রেখে দেশব্যাপী জাতীয়তাবাদী দল বিএনপি কর্মসূচি পালন করেছে। বিভাগীয় পর্যায়ে কর্মসূচি শেষে ঢাকায় তারা বড় একটি কর্মসূচির মাধ্যমে আগামীর রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা এবং তরুণ প্রজন্মকে কোন কৌশলে আসলে বাংলাদেশের এই গঠনে কাজে লাগাবে সেই বিষয়গুলো নিয়েই তারা আলোচনা করেছেন। আজকে এই আমরা সার্বিক বিষয় নিয়ে হাজির হয়েছি। আমাদের স্টুডিও আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডক্টর তৌহিদুর রহমান আওয়াল। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার মতো একজন গুণী সাংবাদিকের আমন্ত্রণে সাড়া দিতে পেরে আমি গর্বিত এবং ভালো লাগা কাজ করছে যে আপনাটাকে বারবার সাড়া দেওয়াতে পেরলে আমাদের ভালো লাগবে। আসলে আমি একটু শুরুতে জানতে চাই যে কালকে আপনাদের এই জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একটা বক্তব্য ছিল খুব আলোচিত, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এর মাধ্যমে আসলে উনি কি মেসেজটা দিতে চেয়েছেন তরুণ প্রজন্মের? ধন্যবাদ আপনাকে। অনেকে ক্ষমতার মোহে যারা পড়ে, যেমন লীগ, ফ্যাসিস্ট লীগ তো একদিনে জন্ম নেয় নাই, তারা সবসময় ছিল ভারতপন্থী। সেটি সবসময় ঐতিহাসিকভাবেই তারা ভারতপন্থী হওয়ার কারণে বাংলাদেশের মানুষ এর সাথে কিন্তু অনেক আবেগ ও ওতপ্রোতভাবে জড়িত। আপনি দেখবেন যে হাসিনার যে ভারত প্রীতি, যে ভারতকে যা দিয়েছে সারা জীবন মনে রাখবে, এগুলো কিন্তু তার সেই দাম্ভিকতার উক্তি বা ভালোবাসার উক্তি, যে দেশ বিক্রির একটি নিকৃষ্ট উদাহরণ স্থাপন করে গিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা। আজকে আবার এই জিনিসগুলো আসতেছে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে। পাকিস্তানপন্থী বলতে যাদেরকে মিন করা হয়েছে, যারা ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে চায় এই দেশে, তারা হলো পাকিস্তানপন্থী। সেই জায়গায় হচ্ছে আবার আমরা দেখলাম অনেকে আছে নতুন রাজনৈতিক দল, কিন্তু হয় অনেক কি ইসলামিক টিম পার্টির বি টিম বলে ধারণা করা হয় তাদেরকে, যে ইসলামিক পার্টির লেবাসে তারা অন্য পার্টির, নাম অন্য, কাজ একই। যে হলো নতুন মোড়কে পুরাতন জিনিস, পুরাতন মানে মদ বলে, এটা তো খারাপ শব্দ, মানে নতুন মোড়কে বা নতুন বোতলে পুরাতন পানীয় আপনি বলতে পারেন, যে এই বিষয়টা। যেমন আপনি দেখেন এবি পার্টি বা বাকি বিভিন্ন পার্টি, এগুলো দেখা যায় এরা ইসলামিক যে দলটি তারই বিভিন্নভাবে তারা পুনর্বাসিত সেই জায়গায়। আবার আপনি দেখবেন যে মাঝে 16ই ডিসেম্বর আমাদের যে ঐতিহাসিক বিজয় দিবস পালিত হইল, অনেক বছর পরে মানুষ একটি আনন্দ করতে পেরেছে গত 16ই ডিসেম্বরে। সেই সময় সেটি উদযাপনের জন্য আমাদের নতুন যারা ভাইয়েরা নতুন একটা রাজনৈতিক দল করেছে, অবশ্য ফেব্রুয়ারিতে, তার আগে তারা এনেছে হলো পাকিস্তানি শিল্পী, সম্ভবত রাহাত ফতে আলী খান আরও কাকে এনেছিল পাকিস্তানি। তাহলে মিনিংটা কি? আমরা ইন্ডিয়াকে বাদ দিয়ে আমরা কি পাকিস্তানপন্থী হব কি না, ইস্যুটা তো সেই জায়গায় ছিল। এখন সেই জায়গায় তারা দেখলাম আবার পাকিস্তানপন্থী হয়ে গেছে, যে আমাকে হলো ওই যে একজনের ব্যাট আছে আর একজনের বল, মানে মিলমিশ হয়ে গেছে, যে ভারত না পাকিস্তানপন্থী। সেই জায়গায় হয়তোবা তাদের আশীর্বাদ পেলে আমি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হব বা আমি গুড বুকে থাকবো, এরকম একটা ধারণা সবার মধ্যে। সেই জায়গায় কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তখন যে কনসার্টের আয়োজন করেছিলেন, এটি পুরোটাই তার মস্তিষ্ক প্রসূত, তার ব্রেন চাইল্ড। উনি নিজে বলেছিলেন
যে আমাদের ভারতের শিল্পীরও দরকার নেই, পাকিস্তানের শিল্পীরও দরকার নেই, আমাদের বাংলাদেশি শিল্পী স্বাবলম্বী। এবং সেই জায়গায় বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ কনসার্টটি আয়োজন করা হয়েছিল, সবার আগে বাংলাদেশ শিরোনামে। সেই কনসার্টটির মাধ্যমে আপনি সেখানে মানুষের যে ক্রেজ, আপনি অবাক হয়ে যাবেন। সেখানে জেমস নগরবাউলের জেমস, হাসান আর্কের, তারা হচ্ছে যে সেখানে যে মানুষের যে আবেদন, মানে ওই যে তার যে মানে ওই ইয়াটা হাসান যে স্টেজে পারফর্ম করেছেন, তখন বাকি যা উড়ে যা, সেটা মনে হয়েছে সারা বাংলাদেশের মানুষকে তাড়িত করেছে যে আমাদের এত ভালো সিঙ্গার, কারণ এত বঞ্চিত হয়েছে লিগের সময়। এই মাসব্যাপী আপনারা যে অনুষ্ঠানগুলো করেছেন বিভাগীয় পর্যায়ে, আসলে এর মাধ্যমে তরুণদেরকে আপনারা কি মেসেজটা দিতে চেয়েছেন? আমাদের উদ্দেশ্য হলো, আপনার প্রেক্ষাপটটা একটু ভিন্ন ছিল, কারণ আমাদের জন্য একটু দুঃখজনক বিষয়, এই সময়ে এসেও হাসিনার সময় আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বা আমাদের নির্বাচনের জন্য তখনও আমরা আন্দোলন করেছি। এখন সেই জায়গায় এসে আজও আমাদেরকে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য দাবি জানাতে হচ্ছে। এটি এই আমাদের ২৪-এর গণ অভ্যুত্থানের পরে এই বিষয়টি আমাদেরকে ব্যথিত করে, যে আজকে একটি তরুণ রাজনৈতিক দল এবং ইসলামিক দল তারা বিভিন্নভাবে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। নির্বাচন পেছানো মানে কি, তারা হয়তোবা মনে করছে নির্বাচনটা পেছালে তাদের হয়তোবা ভোট ব্যাংক বাড়বে, আর যারা এই তরুণরা তারা মনে করতেছে যে তারা নতুন রাজনৈতিক দলগুলো মানুষজন তো চিনে না। সেই দিন দেখলাম তাদের একটা প্রোগ্রামে ভাড়া করা লোকও বলতেছে বেগম খালেদা জিয়ার ডাকে এসেছি। মানে আসলে মানুষের এক অদ্ভুত ভালোবাসার জায়গায় চলে গিয়েছেন তারা। সেই দিন যে ম্যাডাম খালেদা জিয়া আসলেন, তাকে আসলে এটা বাকিরা কোনো দিন এত বড় রাজস্বিক প্রত্যাবর্তন কারো হয়েছে কিনা, মানে আমাদের স্মরণকালের মধ্যে এত বড় রাজস্বিক প্রত্যাবর্তন আর কারো হয় নাই। এটাই তো মানুষের ভালোবাসা, এটাই তো প্রাপ্তি। কিন্তু সেই জায়গায় এই তারুণ্যকে যারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে, এবং যারা মনে করে সকল তরুণরা তাদের সাথে আছে, শুধু ফেসবুক দিয়ে তো ভাই রাজনীতি হয় না, রাজপথ ভিন্ন। আপনি ফেসবুকে অনেক বড় বড় কথা লিখতে পারেন, আপনি একটা প্রোগ্রাম করেন, আপনি লাগে আমি ধরলাম ২,০০০ লোককে মোটিভেট করে নিয়ে আসেন। ২০,০০০ মানুষ তো অনেক পরের বিষয়, ২ লাখ মানুষ তো অনেক পরের বিষয়, আর গতকাল ছিল প্রায় ২০ লাখ মানুষ ছিল সেই জায়গায়। এই পুরো অনুষ্ঠান থেকে বেসিক্যালি আপনারা নির্বাচনী একটা যে চাপ অবশ্যই করা তৈরি করে, এইটা ছিল কি মূল উদ্দেশ্য? অবশ্যই নির্বাচনী চাপ মানে কি, এতগুলা তরুণের দাবি, প্রাণের দাবি, সেইটা বড় পরিসরে প্রকাশ করা, যে এতগুলা মানুষের প্রাণের দাবি। এই ২০ লাখ তরুণ যে এসেছে ঢাকায়, এটা তো শুধুমাত্র আমাদের 4টা বিভাগের, কিন্তু আগে হয়েছে চিটাংয়ে হয়েছে চিটাং বিভাগ, কুমিল্লা বিভাগ, ওইদিকে হইলো খুলনাতে হয়েছে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, এদিকে হইলো আপনার বগুড়াতে হইলো রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, আর ঢাকাতে হয়েছে হলো আপনার ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ আর ফরিদপুর বিভাগ। এই 4টা বিভাগের প্রোগ্রাম ছিল গতকাল। তার আগের প্রোগ্রাম কিন্তু আমাদের অলরেডি 6টা বিভাগ আমাদের কভার হয়ে গিয়েছিল। রাজনৈতিক দলগুলো তো আসলে মানুষের বা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনগুলি করে থাকে, এবং যাতে জনগণ সেটা সুন্দরভাবে তার সুফলটা পেতে পারে। বিগত দিনে বিএনপি বন্ধের দিনেই এই সভা সমাবেশগুলো করতো। এই যে এত বিশাল একটা প্রোগ্রাম মুক্ত পরিবেশে, তো সেইটা আপনারা এই ওয়ার্কিং ডেটা আপনারা করতে হলে, এটা হলো বেসিক্যালি ইস্যুটা হয়ে গেছে যে আমাদের 30শে মে আপনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের শাহাদাত বার্ষিকী, সেই জায়গায় হচ্ছে এই শুক্রবার পড়েছে। আমাদের যেহেতু জাতীয়তাবাদী জনকুনি, এবং বাংলাদেশের জন্ম এমনভাবে বলা হয় যে উনি যদি জন্মগ্রহণ না করতেন জিয়াউর রহমান, তাহলে বাংলাদেশ হয়তো বা জন্মগ্রহণ করতো না। কারণ তখন ছিল স্বার্থপর রাজনীতিবিদ, এবং সেই স্বার্থপর রাজনীতিবিদ ছিলেন শেখ মুজিব। ওনার কাছে যখন তাজউদ্দিন আহমেদ নিয়ে যান যে আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান, উনি বলেছিলেন, সেটি কোট করা, তার মেয়ে তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ তার বই লিখেছেন, যে মুজিব কাকু তখন বলেছেন যে তোমরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা আসামি বানাতে চাও। উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দেন নাই। এখন যারা এই আমিত্ববাদ তরুণরা যেটি বিক্রি করে, সেটি আমরা দেখি শেখ মুজিবের সাথে মিলে যায়। এরাও কিন্তু গত বছর 29শে জুলাই তারা কিন্তু আন্দোলন উইথড্র করে দিয়েছিলেন, কিন্তু জনতার চাপে সেই আন্দোলন কিন্তু আবার ধাবিত হয়েছে। তখন কিন্তু আর সবাই নিজের নিজের জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে আন্দোলনে শরিক হয়েছে, কোনো চাওয়া পাওয়ার আশায় না। শুধু দেখেছে আমার মা, বোন, ভাই ভিক্টিমাইজড, তারা দেখেছে আবু সাইদের মহিমান্বিত মৃত্যু, তারা দেখেছে ওয়াসিম আকরাম, মেহেদী হাসান রাব্বি এদের মহিমান্বিত মৃত্যু দেখেছে ছাত্রদলের।
দেখেছে, তখন মানবের বিবেকে তারা দিয়েছে। একটা মেয়ে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে রক্তাক্ত করা হয়েছে, তখন আমাদের মা বোন তারা তো কোনো কিছু দাবি করেন নাই দেশ স্বাধীনের পরে যে আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও, স্টেক হোল্ডার হইতে চাই, কিন্তু এরা স্টেক হোল্ডার হয়েছেন। তো সেজন্য আমাদের এই প্রোগ্রামটি যেহেতু 30শে মে আমাদের মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী, সেই দিনটিতে আসলে তারুণ্যের সমাবেশ করাটা তো সেটা বিবৃতকর। সেই জায়গায় বৃহস্পতিবারে আবার রাস থাকে একটা, বুধবারে আমরা সকলকে আজকেও এই যে সকালবেলা সংবাদ সম্মেলনে 3টি সংগঠনের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করেছি এবং আগে থেকেই বলা ছিল অন্য ভিন্ন রাস্তা ব্যবহারের জন্য। তো এই যে আসলে সম্মেলনটা বিএনপির কিন্তু সারা বাংলাদেশে যে সম্মেলনগুলো হয়েছে সবগুলো একটা সফল সম্মেলন। সাম্প্রতিক সময় আমার বিশেষ গতকালকের যে প্রোগ্রামে আপনাদের এক নেতার বা একটা ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখলাম যে এই যে এখানে এই অপ্রীতিকর একটা ঘটনা ঘটিয়েছে, এটার পিছনে এটা হলো আপনি দেখবেন যে আমাদের মহাসচিব একজন কর্মীকে একটু হয়তো বা একটা চর মেরেছিলেন বা ইয়া লেগেছিল, সেটি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। তখন ওই কর্মী বলেছে উনি আমাকে পিতৃস্নেহে ধন্য করেছেন। এখন বিষয়টা হইল যে 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 জিনিসটা ঘটেছে হয়তো বা তার পূর্ব পরিচিত ছিল এবং উনি নিজেও দুঃখ প্রকাশ করেছেন, আমাদের দক্ষিণ যুবদলের সেই নেতা। তো সেই জায়গায় আসলে উনি যদি এটা মাফ করে দেন তখন আর এই বিষয় নিয়ে আমরা তো কথা বলতে পারি না। আমরা আসি একটু ক্যাম্পাসের রাজনীতিতে। আপনার তো আসলে একটি যেই বাংলাদেশের স্বপ্ন দেখেন সেই বাংলাদেশ তো শুধুমাত্র কোনো এরিয়া রাস্তা বা না, সব সামগ্রিক বাংলাদেশেরই। বিশ্ববিদ্যালয়ে এখন আসলে সাম্প্রতিক সময়ে হত্যা হয়েছে যে এই জুলাই আগস্টের অন্যতম ছিলেন। তো আসলে একজন ছাত্র এই যে মানে হত্যা করা হয়েছে তাকে, সেটা নিয়ে আমরা ব্যথিত। তো এইটার বিচারের জন্য আপনারা আন্দোলন সংগ্রাম করতে হবে। বাংলাদেশ এরকমই যে আন্দোলন সংগ্রাম না করলে সেটার দাবি আদায় হতো। এইটার সাথে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের কি ইস্যু আছে সেটা আমাকে একটু বলতে। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো গত 9 মাসে 2টি মার্ডার হয়েছে সাম্যসহ। অসংখ্য নারীরা ইফটিজিংয়ের শিকার হয়েছেন তারই ক্যাম্পাস এরিয়ার মধ্যে বা পাশে। এবং উনি নিজে আমাদের যে ফ্যাসিস্ট হাসিনার যে জুতা মারার যে জায়গাটা স্মৃতিস্তম্ভ গ্রাফিতিটা ছিল উনি সেটি মুছে দিয়েছেন। তো এই জিনিসগুলাতে আমাদের মনে হয়েছে যে উনি পক্ষপাত দুষ্ট মানে উনি একটি ইসলামিক দলের প্রতিনিধিত্ব করেন। গতকাল আমরা দেখলাম ইসলামিক মানে ছাত্রী সংস্থা মানে একটা দেখলাম যে শিবিরের যেটা মেয়েদের সংগঠন, সেটি আমরা দেখলাম কেউ চিনে না তাদেরকে, কিন্তু ভিসি ঠিকই চিনে। মানে এক অদ্ভুত বিষয় যে ভিসি ঠিকই ছাত্রী সংস্থার কারা এদেরকে চিনে, কিন্তু আমরা যদি বলি যে আমাদের ছাত্র দলের এত প্রমিনেন্ট ফিগার আছে তাদেরকে উনি চিনেন না, বা প্রমিনেন্ট পলিটিক্যাল ফিগার আছে চিনেন না, তারা নিজেরা দেখা করতে গেছেন যে আমরা পরিচিত। বেসিক্যালি হয়েছে তার কাছে তার যে ওই অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে উনি সানন্দে তাদেরকে বরণ করার জন্য লাল গালিচা বিছিয়ে বসেছিলেন উনি। আমাদের কাছে মনে হয়েছে যে আসবে বলে আমি ওখানে ফুলের মালা ছড়ায় দিই, কিন্তু ছাত্র দলের এদের জন্য সে থাকে বন্দুকের গুলি আর তাদের জন্য থাকে ফুলের মালা। তো এই জন্য আমাদের মনে হয়েছে উনি পক্ষপাত দুষ্ট ভিসি, সবার ভিসি না। আচ্ছা, একটা বিষয় একটু খুব আলোচিত, সেইটা 5 আগস্টের আগে ছিল এক ধরনের আলোচনা, 5 আগস্টের পর অন্য ধরনের আলোচনা। সেটা হলো ধরেন আপনি একজন ডাক্তার, নতুন যে রাজনৈতিক দল ওই দলেও একজন ডাক্তার আছেন। এই যে তারা এক সময় আন্দোলন আর এখনকার আন্দোলন, এই আন্দোলনটাকে আপনি কীভাবে দেখছেন, সেটা কীভাবে আপনি মূল্যায়ন করবেন? বেসিক্যালি হয়েছে যে আমাদের যে বোন আপনি যার নাম বললেন যে ডক্টর তাসনিম যারা, উনি ঢাকা মেডিকেলের শিক্ষার্থী ছিলেন, আমি ওনাকে আগে থেকেই চিনি। আমরা যখন রাজপথ দিয়ে যাই আমাদের মনে পড়ে আন্দোলনের স্মৃতি, আমাদের মনে পড়ে যে বিসর্জনের স্মৃতি। আমরা আমাদের সোনালি দিনগুলা কিভাবে আন্দোলন সংগ্রামের জন্য বিসর্জন দিয়েছি দেশকে ভালোবেসে, আমাদের আপসহীন দেশনীতি এবং খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভালোবেসে। আমরা চেয়েছি যে তাদের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ হবে। এজন্য আমরা যখন কোনো রাস্তা দিয়ে যাই, এই যে আপনার এখানে আসার আগে আজকে বৃষ্টির দিন, আমার রাস্তায় মনে পড়তেছিল এই জায়গায় আমরা 28শে অক্টোবরের পর থেকে টানা এই যে গত 5ই আগস্ট পর্যন্ত কোনো জায়গায় আমাদের দেখা গেল যে রাস্তা দিয়ে যাই মিছিলের স্মৃতি। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী, ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মীর মিছিলের স্মৃতি মনে করে ওই জায়গায়, আন্দোলনের স্মৃতি, আমাদের স্লোগানের স্মৃতি মনে করে, আমাদের রাজপথগুলো মনে হয় যে আমাদের আবেগতাড়িত করে। সেখানে তাদের মনে হয় এই রাস্তা দিয়ে গেলে তাদের প্রেমের গল্প মনে করবে, ভালোবাসার গল্প মনে করবে, সুদিনের কথা মনে পড়বে। তারা দিবে হ্যাভিং আ নাইস ডে, তারা দিবে যে হ্যাভিং বাফেট ব্রেকফাস্ট বা বাফেট লাঞ্চ বা সুন্দর একটা দিন কাটাইলাম এরকম। কিন্তু আমাদের এরকম সুন্দর দিন ছিল না।
হাসিনা যখন ছিল আমাদের এরকম সুন্দর দিন ছিল না। তাসনিম জারাদের হয়তো বা সুন্দর দিন থাকতে পারে, কিন্তু আমাদের কোনো সুন্দর দিন ছিল না। আমরা জেনেছি যে হাসিনার পতন হলেই সুন্দর দিন সম্ভব। হাসিনার পতনের পরে রাজনীতি আর আগের রাজনীতি আকাশ পাতাল তফাৎ। আমাদের পোস্টে কেউ লাইক কমেন্ট করলে তাকে হল থেকে বের করে দেওয়া হতো, ন্যূনতম কাউকে কোনো স্পেস দেওয়া হতো না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পেজে লাইক করেছে, এজন্য আমাদের হল থেকে ছেলেপেলেদের বের করে দেওয়া হয়েছে। আমাদের পোস্টে লাইক করেছে, হল থেকে বের করে দেওয়া হয়েছে। সেইখানে তাসনিম জারারও তো সেই দিনগুলোই ছিল। কিভাবে ছিল? প্রতিবাদ করে নাই তো হাসিনার একদিনের জন্য, এক মুহূর্তের জন্য। হাসিনা খারাপ কি একদিনে খারাপ? সে মানুষকে হত্যা করেছে, মেরেছে, একদিনে মেরেছে। সে মানুষের সাথে যে অর্থ লুটপাট করেছে একদিনে তো করে নাই। তখন কেন খারাপ বলেন না আপনি? তখন আপনার কি ছিল? তখন রাজনীতি কি মধু ছিল না? এখন কি মধু চলে আসছে রাজনীতিতে? 5ই আগস্টের পরে আপনি হয়তোবা দেশের বাইরে ছিলেন, শুনলাম, আমরা হয়তোবা ইউটিউবে টুকটাক ভিডিও টিডিও দেখি। আপনি আপনার জায়গা থেকে ঠিক আছে, আপনি কিভাবে পার্টিকে সার্ভ করবেন বা দেশকে সার্ভ করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনাকে আমরা রাজনীতিতে স্বাগতম জানাই, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা আপনি ঠিক রাখবেন। এই যে আপনারা ধরুন দীর্ঘ আন্দোলন আপনারা করেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সময় আন্দোলন করেছেন, এরাও তো শেষ পর্যায়ে এসে যে জীবন বাজি রেখে তার আন্দোলন করেছে। সার্বিক বিষয়ে আসলে সরাসরি কোনো রাজনৈতিক দলগুলোই এরা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত হয়নি, বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে। এদের সাথে আপনাদের দ্বন্দ্বটা কোথায়? কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই। বেসিক্যালি আমরা একটা ইস্যুতে এক, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী। কিন্তু যখন তারা আমাদেরকে বিভিন্নভাবে, আপনি দেখেন সেদিন একজন নেতা সম্ভবত হাসনাত আবদুল্লাহ নাকে, উনি বললেন যে আওয়ামী লীগের টাকায় নাকি বিএনপি চলে বা এরকম একটা বিষয়, কি একটা বিষয় বললেন। তো আমার কাছে মনে হয়েছে উনি মানসিকভাবে মনে হয় একটু মানে এখন অসুস্থতা বোধ করছেন, কারণ না হলে উনি নিজে শ্রমিক লীগের লোকের বাসায় থেকে উনি প্রোগ্রাম করছেন, নিউজও হয়েছে, আর উনি বলতেছেন আমাদের কথা। ওনারা কেন, যদি নিয়াত সৎ থাকতো, ওনারা কেন ব্যবসায়ীদের নামগুলো প্রকাশ করতেছেন না? যে ব্যবসায়ীরা আওয়ামী লীগকে টিকে রেখেছিল, যে ব্যবসায়ীরা আওয়ামী লীগকে বারবার, 3রা আগস্ট আপনার মনে আছে কিনা, সেই সময় বড় একটা তারা বৃহৎ একটা সম্মেলন করেছিল ব্যবসায়ীদের, তারা বলেছে আমরা জীবন গেল ফ্যাসিস্ট হাসিনাকে ছাড়বো না, তারা এটা বলেছেন। সেই জায়গায় তারা এখন তাদের কিন্তু কারা ডোনেশন দিচ্ছেন তাদের নাম প্রকাশ করতেছেন না, কারণ তাদের নাম প্রকাশ করলে তো বের হয়ে যাবে। এক সময় যারা লীগকে ডোনেট করতে এখন তারা এনসিপিকে ডোনেট করে, এটা খুব স্বাভাবিক বিষয়। আচ্ছা, এখানে একটা বিষয় আমার যে ধরেন কোনো রাজনৈতিক দলের তো ইনকাম আসলে এইভাবে নেই, রাজনৈতিক দলগুলো কোনো না কোনো ব্যবসায়ী নেতার টাকাই চলে বা ব্যবসায়ীদের টাকা না ওইভাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা ধরেন তাহলে ওরা যদি নিয়ে আসে বা আপনাদের বিরুদ্ধে বা অন্য যে জামাত বা এই পার্টি প্রত্যেকের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে কারো না কারো টাকার দিয়েই দলগুলো পরিচালিত হয়, তাহলে শুধুমাত্র এককভাবে তাদের না, তাদের বিষয় না, তাদেরটা বিষয় হচ্ছে কি পার্টিতে একটা মহাসমুদ্র, বিএনপি হচ্ছে একটি মহাসামুদ্রিক পার্টি, মানে তার কোনো শেষ নাই। আমাদের এনলিস্টেড যে পরিমাণ বিএনপির ফর্ম ফিল আপ করা, প্রত্যেকটি ফর্মের আপনার যেভাবে আমাদের জায়গায় যারা যারা সদস্য হইতে চায়, যারা যারা রিনিউ করতে চায়, তাদের জন্য একটি নামমাত্র অ্যামাউন্ট ধরা হয়। আমাদের ইভেন ছাত্র দলেরও যারা মেম্বার হচ্ছে সারা বাংলাদেশের, আমাদের ছাত্র যারা মেম্বার 10 টাকা দিয়ে কিন্তু সবার মেম্বারশিপ ফর্ম ফিল আপ করেছে, এটা কিন্তু আমাদের ফান্ড। বিভিন্ন সময় আমাদের ডকুমেন্টেড ফান্ড আছে। আর বেসিক্যালি এটা হয়েছে যে আমরা যে 16 বছর প্রোগ্রামগুলো করছি, তখন তো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওঠে নাই। আমরা তো গরিবী হালে প্রোগ্রাম যেটা বলা, আমরা তো গরিবী হালেই করছি, এখনও তো আমরা গরিবী হালে করি। আমরা এমন না কোনো মানে আমাদের কোনো কিছু আড়ম্বর থাকে বিরাট করে প্রোগ্রাম। আমরা সব সময়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় অনাড়ম্বরপূর্ণ প্রোগ্রাম করেন। আপনি দেখবেন আমাদের যে বর্ধিত সভা হলো এই যে আমাদের ইয়েতে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় যে বর্ধিত সভা হলো আমাদের, সেই বর্ধিত সভায় খাবারের মেনু ছিল কি? শুধুমাত্র সাদা ভাত, একটা হলো মুরগির মাংসের তরকারি, আর একটা ভাজি, আর হলো টাঙ্গাইলের একটা চমচম ছিল 1 পিস করে সবার জন্য। এই যে অনাড়ম্বর, এটা কেউ বলে না তো। সেখানে এরা প্রোগ্রাম করতেছে কি, ইফতারের সময় দেখলাম তারা একটা 5 স্টার মানের একটা হোটেলে প্রোগ্রাম করতেছে, কিন্তু আমরা তার বিপরীতে আপনি যারা দেখেন সেই জায়গায় আমাদের বর্ধিত সবার খাবারের মেনু ছিল এইটা, যেখানে কিন্তু যারা ভবিষ্যৎ এমপি মন্ত্রী হবে, যারা দেশের নেতৃত্ব দিবে, এই ধরনের মানুষকেও কিন্তু এই খাবার খেতে হয়েছে, এবং সবাই খুব প্রশংসা করেছে যে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। এবং এটাই হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেসেজ, হচ্ছে এটাই যে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। তো এইটা আসলে আসলে আপনারাও তো ওই ইফতারের কথা যে বলেন, বিএনপি তো অনেকগুলো প্রোগ্রামে 5 স্টার হোটেল বা বিদেশিদেরকে নিয়ে করছে, ওইখানে তো একই না, ওইখানে বিষয়টা হলো কি, আমি আমাদের ধরেন আমি যখন একটা প্রোগ্রামে কোথায় যাব না যাব এটা ইম্পর্টেন্ট। যেমন আপনার এখানে যখন আমি আসছি, আমি একটু ভালো কাপড় পরে আসবো, কারণ আপনার এই জায়গায় আমি গেস্ট হিসাবে আসছি।
আমি যখন আপনার বাসায় ধরেন গেলাম বা গেলাম, আমি ট্রাউজার পরে বা লুঙ্গি পরে যেতে কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা হয়েছে ওইখানে যারা থাকে বিদেশি প্রতিনিধিরা, তাদের কাছে তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে একটি পার্টি, তাদের সম্মানে দেখবেন না আমাদের কোনো সাধারণ মানুষজন নেতাকর্মীদের একটা লিমিটেশন থাকে যে আমাদের সেন্ট্রাল লিডার স্ট্যান্ডিং কমিটি মেম্বার থেকে শুরু করে সর্বোচ্চ 100 জন, আর বাকি 400 জন বিদেশি গেস্টদের জন্য। ইস্যুটা আমরা নিজেরা কম খাই, কিন্তু আমাদের মেহমানদের কাছে আমাদের তো দেখাতে হবে যারা বিদেশি যারা আছেন যে আমরা এই জায়গায় তাদের সম্মানটা রক্ষা করার জন্য সেই জায়গায়। কিন্তু তাদের উদ্বোধনী অনুষ্ঠান মানে যাদের একটা পার্টি নবাগত পার্টি, তাদের এই ফান্ডিংটা কীভাবে আসলে ইস্যু হলো, এটা আমাদের তো কষ্ট করতে হয়েছে। আচ্ছা, কালকের একটা আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা বক্তব্য ছিল 30 ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। অন্যান্য সময় অন্যান্য নেতৃবৃন্দ একই কথা বলছেন। 30 ডিসেম্বরের মধ্যে যদি কোনো কারণে নির্বাচন না হয়, সেক্ষেত্রে আপনারা আসলে কি করতে চান? 30 ডিসেম্বরের মধ্যে আমরা চাই সুষ্ঠুভাবে সব কিছুর সমাধান হোক। ডক্টর ইউনূস সাহেব থেকে শুরু করে অধিকাংশ মানুষই কিন্তু মজলুমের ভূমিকায় ছিলেন। মজলুম মানে তারা কোনো না কোনোভাবে ফ্যাসিস্ট হাসিনার দ্বারা ভুক্তভোগী। ছাত্রদের কথা বাদ দেন, কারণ কি এরা যে আসছে এরা তো লীগের সুবিধাভোগী। অনেকে পোস্টেড ছিল, তো ছাত্রলীগের পোস্ট পাওয়া কি সহজ ছিল? একটা পাওয়ার পার্টিতে এরকম একটা ফ্যাসিস্ট সংগঠনে পদ পাওয়ার জন্য তো আপনার কতটুকু পদলেহন করা লাগে। সেই জায়গায় তারা কিন্তু অনেকে সেন্ট্রাল ছাত্রলীগেরও কিন্তু ভালো দায়িত্বশীল জায়গায় ছিল, নিষিদ্ধ ছাত্রলীগের, সেটা তো তারা পদলেহন না করে তো ওই পদ পায় নাই। তো সেই জায়গায় তারা আজকে যখন নীতি কথা বলবে তখন মানুষজন সন্দেহ করবে, মনে করবে যে চোরের মার বড় গলা, এই অবস্থা হয়ে গেছে তাদের ক্ষেত্রে। কারণ তারা না হয় এখানে কি মধু আছে, 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, শুধুমাত্র 24-এর গণ অভ্যুত্থানে এসে ছাত্ররা প্রতিনিধিত্ব অংশীদারিত্ব দাবি করেছে যে তাদের অংশীদারিত্ব লাগবে। অংশীদারিত্ব কেন লাগবে রে ভাই? তুমি যদি মনে হইতো যে হ্যাঁ কোটা বিরোধী আন্দোলনে তুমি নেতা, কোটার উঠায় দিল, এখন কোনো বৈষম্য হবে না, তাহলে তুমি তো চাকরিতে ফিরতে পারতা। তাহলে এখানে কি মধু আছে বিষয়টা? আমরা তো রাজনীতি মধুর জন্য করি না। আমাদের আপসহীন দেশনীতি বেগম খালেদা জিয়া কোনো কিছু পায় নাই, মিথ্যা বানোয়াট এতিমদের বিষয় তুলে কি একটা মানে প্রোপাগান্ডা ছড়ায় ইয়েলো জার্নালিজমের মাধ্যমে ফ্রেমিং করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয় করা হয়েছে এই ফ্রেমিংগুলা। তারা তো চাইলে তখন করতে পারতেন না, এগুলা বিষয় না, আমি বিলাসী জীবনযাপন করি, কিন্তু কোনো দিন তো এক মুহূর্তের জন্য আমাদের নেতা তারেক রহমান বিলাসী জীবনযাপন করে নেই। উনি সংগঠনকে ভালোবেসে, এমনও হয়েছে আমাদের ছাত্র দলের মিটিং 14-15 ঘন্টা উনি টানা মিটিং করেছেন আমাদেরকে, শুধুমাত্র কি দেশকে ভালোবেসে এবং আমাদেরকে এই জায়গায়। এই জন্য আমরা তো আমাদের নেতাকে যেভাবে পাই, এটা আসলে বিরল ঘটনা আপনি যে কোনো জায়গা থেকে। সেই জায়গায় নির্বাচন হচ্ছে 30শে ডিসেম্বরের মধ্যে। আমরা চাই টাইম ফ্রেমটা ডিসেম্বরের আগে সকল রোডম্যাপ ঘোষণা করা হোক। আমি সেপ্টেম্বর মাসে কি করব, অক্টোবর মাসে কি, নভেম্বর মাসে কী করবো, ডিসেম্বরে আমরা চাই নির্বাচিত সরকার দেশের জন্য। আপনি আজকে দেখেন যে যে কেউ যে কোনো ইস্যুতে আপনি দেখেন এই যে যারা পুনর্বাসন করা দরকার, সরকারের আমার মনে হয় একটি পক্ষ এনার্কি পছন্দ করে, বিশৃঙ্খলা পছন্দ করে। তারা মনে করে যদি বিশৃঙ্খল পরিবেশ থাকে তাহলে তা ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত হবে। এরকম হাসিনাও মনে করতো যে যত এনার্কি, সে কিন্তু এই এনার্কিটা আরও বাড়াইতে যে সে কিন্তু নিজের বিপদ ডেকে নিয়ে আসছে। তো আমাদের যারা আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা এই ছাত্রদের, আমি এখানে একটা টার্ম দিতে চাই, সুবিধাবাদী ছাত্রদের খপ্পরে পড়েন না আপনারা। আচ্ছা, এই যে ঝামেলা, এই ঝামেলাগুলোর পিছনে কি আপনাদের কোনো হাত আছে? না না, আমরা কেন, আমরা ঝামেলা করতে যাবো? যে বিভিন্ন সময় আপনারা রাস্তা ব্লক করতেছেন, প্রধান উপদেষ্টার না না, এগুলো আমরা কেন করব? আপনি কাউকে জামাই আদর করা হয়, কেউ গেলে ঠান্ডা পানি নাকি ছিটিয়ে দেয়, এক অদ্ভুত বিষয়। আমরা দেখলাম 20-30টা লোক একটা পার্টির, আমরা এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের সর্বোচ্চ নেতা যদি ইলেকশন করে তার জামানত বাজেয়াপ্ত হবে। আপনি যে ডাক্তার সাহেবের কথা বললেন তার জামানত বাজেয়াপ্ত হবে, আপনি অ্যাসিওর করতে পারি। কারণ রাজনীতি এত সহজ বিষয় না। আমরা ধরেন ছাত্রদল যারা করি, প্রত্যেকের রাজনীতির বয়স কমপক্ষে 20 বছর থেকে 10 বছর রাজনীতি করে সেন্ট্রালে একটা পদ পাইতে হয়। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান 4টি টানা কমিটিতে থাকার সুযোগ হয়েছিল আমার। এই জন্য আমি দেখেছি তাদের কষ্ট। নিজের বাবা মারা গেছে, আমাদের ছাত্রদল নেতা কান্না করেছে, প্যারোলে তাকে মুক্তি দেয় নাই মানসিকভাবে। আপনি এগুলো কীভাবে ফেরত দিবেন এই ট্রমা? আপনি মনে করেন রাজনীতি এত সহজ? আপনি যাচ্ছেন, এখন তো আপনি দেখবেন ভাড়া করা লোক দুই পাশে, আর আপনি ইউটিউবে হয়তো ভালো ইউটিউবার হলে হিরো আলমের জন্য তো লোক যায়, আপনি আর এমন কি হিরো আলমের জন্য লোক যায় না? তাই বলে কি এগুলো কি হইলো যে হিরো আলমে ভোট দিবে? তা তো না। যখন রাজনীতির দুরবস্থা ছিল, রাজনীতির রুচির দুর্ভিক্ষ ছিল, তখন এই মতো মমতাজ, আরাফাতের মতো, ফেরদৌসের মতো এরা তখন এমপি হয়েছে। তখন রাজনীতির দুর্ভিক্ষ ছিল, হিরো আলমরা তখন মার্কেটে ভাইব পাইতো, এখন তো আর পাচ্ছে না।
এখন তো এগুলো গন কেস। আচ্ছা, আমি একটু আবার শুরুর দিকে যেই কথা দিয়ে আসলে আমরা শুরু করেছিলাম, দিল্লি নয় পিন্ডি নয়, আপনাদের সাবেক একজন মন্ত্রী অভিযোগ করেছেন যে আপনাদের মাঝেও এখন কিছু ভারতের, যেটা আমরা বলি, রর কিছু এজেন্ট আপনাদের ভিতরে আছে। এটা আপনি কিভাবে আসলে মূল্যায়ন করবেন? এগুলো মনে হয় আমাদেরকে মানে মানুষের ভালো সহ্য হয় না। তো ধরেন বিএমপি কেন এত ভালো করতেছে, এগুলো তো অনেকের গাত্রদাহের কারণ। ধরেন তারুণ্যের সমাবেশে এরা তরুণদের যে পকেটে নিয়ে ঘুরে, মানে যেমন হয়তো না হাসিনা বলতো বাংলাদেশের জনগণ মানে 18 কোটি জনগণ উনি পকেটে নিয়ে ঘুরে, তাহলে পালানো লাগলো কেন তার? এখনও যারা নতুন রাজনৈতিক দল করতেছে বা ইসলামিক দল, এরা মনে হয় তরুণদের পকেটে নিয়ে ঘুরে। এটা একটা তাদের জন্য হয়ে গেছে যে এটা রূপক অর্থে তাদের একটা চর খেয়ে গেছেন তারা। যারা দেখেছেন গতকাল তারুণ্যের সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে প্রায় 20 লাখ তরুণ শুধু 4টা বিভাগ থেকে এসেছে। তো এই জন্য তো তারা যে এই চর খেয়ে আর কোনো কিছু সহ্য হচ্ছে না, তারা অনলাইনে বিভিন্ন কিছু দিয়ে, আমি এটা অনুরোধ করব তাদেরকে, ভাই ফেসবুক অনলাইন এগুলা দিয়া ভোট হয় না, মানুষের মনে জায়গা করে নিতে হয়। কারণ আমরা যখন দেশগ্রামে যে এরা কোনো কিছু চিনে না, জানে যে এই বন্দুকের গুলির মুখে সংগ্রাম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর কাউকে তো আমরা চিনতাম না। আমি তো কোনো শিবিরও চিনতাম না, আমি আমার ক্যাম্পাসেও কোনো শিবির পাই নাই। কারণ কি, এরা নিজের পরিচয় দিত না। একটা মানুষ যদি নিজের পরিচয় দিতে দ্বিধাবোধ করে, দ্বিধাদ্বন্দ্বে ভুগে, তার সাথে আমি কী আলাপ করবো রে ভাই? এখন দেখতেছি তারা নাকি বড় বড় কী হয়েছে। আমরা তো গার্ডস নিয়ে বলছি, আমি বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সৈনিক, আমরা এই দেশকে ভালোবেসে আমরা স্যাক্রিফাইস করে যাব। যদি এই 5ই আগস্ট না হতো আমরা স্যাক্রিফাইস করতাম না, 36শে জুলাই না আসলাম স্যাক্রিফাইস। আমাদের সকল প্রত্যেকটা নেতাকর্মী যতদিন পর্যন্ত না ফ্যাসিস্টের পতন না হইতো ততদিন স্যাক্রিফাইস করতো। কিন্তু যারা এখন দাবি করতেছে স্টেক হোল্ডার, এরা দেখবেন ঠিকই পরের দিনই স্ট্যাটাস দিত হাসিনা জিন্দাবাদ, কিন্তু আমরা বলেছি হাসিনা মুর্দাবাদ, বারবার আমরা বলে যাব। এই আমরা শেষ পর্যায়ে চলে আসছি, শেষের দিকে আসলে বলতে চাই যে গতকালকের যে আসলে মেসেজ তরুণ সমাজের কাছে বা তৃণমূল পর্যায়ে আপনাদের আসলে মেসেজটাকে আপনারা কি দিতে চেয়েছেন? আমরা মেসেজটা দিতে চেয়েছি যে আমরা ভোট দিতে পারি নাই। আমি আমার নিজের, ধরেন আমার ইয়েতে বয়স এখন 34 হইলেও আমি কিন্তু এখনও ভোট দিতে পারি নাই। আমার আফসোস, আমি আমার নিজের জায়গায় যে আমার এই আফসোসের জায়গাটুকু আমার তো আছে। আমি এখনও ধরেন মানে হচ্ছে এমবিবিএস শেষ করে এমডি করেছি, এফসিপিএস এখন অধ্যয়নরত আছি। সেই জায়গায় আমি নিজে এখনও যদি একজন ধরি আমরা যে দেশের জন্য আমরা কতটুকু সুনাগরিক হতে, যে বিবেচ্য বিষয়, কিন্তু আমি একজন সুনাগরিক হিসাবে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছি না, তাহলে আমি কিভাবে আমার যোগ্য নেতৃত্ব নির্বাচন করব? আমার মতো এরকম আফসোস সারা বাংলাদেশের প্রায় 3,85,00,000 তরুণ ভোটারের আছে, নতুন ভোটারের আছে, যারা ভোট দিতে পারে নাই। আজকে সারা বাংলাদেশের প্রায় 12,37,34,274 জন ভোটার, এরা এদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে সর্বশেষ 3টা ইলেকশনে। 3টা ইলেকশনে একটা মানুষের বয়সও কিন্তু একটা যুবক হয়ে যায়। ভোটের অধিকার থেকে এতগুলা একটা ট্রমার মধ্যে ছিল মানুষজন। সেই ট্রমা থেকে মুক্তির জন্য আমরা চাই এই বাংলাদেশের সত্যিকারের 24-এর গণ অভ্যুত্থানের যে অর্জন, যেই উদ্দেশ্যে ফ্যাসিস্ট হাসিনা পতন হয়েছে, তার কিন্তু সে যদি ফেয়ার ইলেকশন দিত তাহলে তার কিন্তু এত ভুল হইতো না, তার জবাবদিহিতা থাকতো। তার কিন্তু ভুলের শুরুগুলা শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন সে দেয় নাই বলে তার মাত্রাতিরিক্ত ভুলের কারণে তার এরকম পতন হয়েছে, মারাত্মক খারাপ পতন হয়েছে। তো আমরা চাই এরকম খারাপ পতন আর কারো না হোক। ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তারও কোনোভাবে মানুষজনের নেগেটিভ কথা বলবে আমাদের খারাপ লাগবে। উনি যে সম্মানী ব্যক্তি, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি নিজে চান নাই, কিন্তু আমরা সকলে মনে করেছি উনি যোগ্য। এখন যোগ্যতার বিচারে ওনার হয়তো বা একটা নতুন করে শুনলাম আমি একটা গ্রামীণ ইউনিভার্সিটি হয়েছে, ওনার বিভিন্ন যেগুলো আছে প্রজেক্টে সেগুলার সুদ কমায় আনা হয়েছে, তার আপন ভাতিজা প্রধান উপদেষ্টার দপ্তরে চাকরি পেয়েছেন। আমরা এগুলো নিয়ে প্রশ্ন তুলতে চাই না, আমরা মনে করি উনি যোগ্য ব্যক্তি। এগুলো প্রশ্ন তুলে অনেক কিছু তোলা যাবে। আপনি প্রেস সচিব যে শফিকুর রহমান, উনি নিজে স্ট্যাটাস ছবি দিয়েছেন, মানে ইয়েতে ওই সেলফি তুলে, যে পুরো মাগুরা সাকিবময়। সাকিব তো তখনও খারাপ ছিল, ফ্যাসিস্ট হাসিনাকে হালাল করার জন্য সাকিবদেরও ভূমিকা ছিল। তখন আপনি দিলেন মাগুরা সাকিবময়, আজকে আপনি লিগের ব্যাপারে বড় বড় কথা বলেন, তাহলে তো মানুষজন মনে করে মাঠ থেকে মাসির দরদ বেশি। আমরা না ভিক্টিমাইজড, আমরা আরও বেশি বলবো আপনার থেকে। আপনি কেন ওই সময় দিলেন আবার মনে করেন মধু, আবার এখন আপনি মনে করতেছেন মধুর টানে আপনি আবার বলতেছেন, এটা একটা অদ্ভুত বিষয়। তো আপনারা হইলো কি, যেটা সত্য সেটাকে বলেন। তখন আপনি তো সাকিবকে খারাপ বলেন নাই, প্রতিবাদ করেন নাই, হাসিনার প্রতিবাদ করেন নাই, কিন্তু আমরা কিন্তু ঠিকই প্রতিবাদ করেছি। আমরা এই জন্য সুষ্ঠু নির্বাচন হলে বিএমপি ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। ভূমিধ্বস
মানে আপনারা তো মানে এই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ সর্বোচ্চ আসন নিয়ে আপনারা যে সময় ক্ষমতায় আসবেন ওই সময় কি আপনারা কি আবার আওয়ামী লীগের মতো ফেসিস্ট হবেন? কখনো না, আমাদের প্রত্যেকে জবাবদিহিতা আছে। আপনি প্রস্তাবনাগুলো দেখেন, দ্বিকক্ষ বিশিষ্ট আমাদের এই পার্লামেন্ট হবে। সেই জায়গায় কিন্তু যারা গুণী জ্ঞানী, এই যে ধরেন আপনি এনসিপি তাসনিম, যারা এরকম হলো আমাদের যারা ডাক্তাররা আছেন, যারা দেশকে সেবা করতে চান কিন্তু রুট লেভেলে পলিটিক্স করবেন না, এমপি হবেন না জনগণের ভোটে, তাদেরকেও কিন্তু আমরা মূল্যায়ন করব। এই জন্য আমরা তাসনিম যারাদেরকে অনুরোধ করব, আপনারা ভালো জিনিসগুলা শিখুন, নেওয়ার চেষ্টা করুন, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা ঠিক রাখুন। আপনি কিন্তু পার্লামেন্টের উচ্চ কক্ষে জায়গা পেতে পারেন, কারণ সেই জায়গায় হচ্ছে কি আপনার যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটুকু দেশ যাতে বেনিফিটেড হয়। আপনি রাজনীতি করে এসে আপনি একজন ফিটাস, আপনি রাজনীতিতে আমাদের ছাত্র দলের একটা কর্মী যে এখনো পদ পায় নাই, তারও রাজনীতির বয়স কিন্তু 5-7 বছর, সে কিন্তু আপনার সাথে বেশি স্যাক্রিফাইস করেছে। আপনি যখন দেশের বাইরে ছিলেন, 24-এর গণ অভ্যুত্থান হয়, তার আগে আপনার ওরকম কোনো পোস্ট নাই, ফেসবুকে পোস্ট নাই, তাহলে আপনার কি হলো, মানুষজন মনে করবে সেফ সাইডে ছিলেন আপনারা। আর সেফ সাইড দিয়ে কোনোদিন রাজনীতি হয় না। বাংলাদেশে আজ পর্যন্ত আপসহীন দেশনীতি বেগম খালেদা কোনোদিন আপোষ করেন নাই, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা কোনো আপোষ করেন নাই বলেই কিন্তু মানুষজনের মাথার মুকুট হিসেবে রেখেছে তাদেরকে। এবং আজকেও যদি নির্বাচন হয়, আপনাকে আমি অ্যাসিওর করতে পারি, আমরা যে ভূমিধ্বস বলি সেটা হলো 2/3 আসন পাইলে, মানে 200-র বেশি সিট পাইলে সেটাকে ভূমিধ্বস বলা যায়। এবং আশা করা যায় এরকম ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। এবং 31 দফার মধ্যে সকল কিছু জবাবদিহিতা আছে, আমরা কিন্তু কেউই জবাবদিহিতার বাইরে না। আপনি দেখেন এত তাড়াতাড়ি দ্রুত সিদ্ধান্ত হয়। গতকাল রাতেও আমাদের একটা ছেলে, সে ছাত্র দলের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি পরিচয় দিয়েছে, সে জয়েন্ট সেক্রেটারি না, সে একটু ফাপন নেওয়ার জন্য বা ইয়ার জন্য পরিচয় দিয়েছে, সে একজন একটা সাংবাদিকের সাথে সম্ভবত রাস্তা দিয়ে যাচ্ছিল, দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে, ফ্লাইওভারে উঠেছে সেই জায়গায় কিন্তু বাকবিতণ্ডা হয়েছে। অন্য সময় হলে কি হইতো? আপনি কোনোদিন শুনছেন যে এই কারণে কারো পদ স্থগিত হয়? কিন্তু আমাদের কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঠিকই তার পদ স্থগিত করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে। তাহলে ওই সাংবাদিকও যদি দুজনের যদি সমান পরিমাণ ভুল থাকে, সাংবাদিকের লায়াবিলিটিস কই? তার দায়িত্ব কে নিবে? তার কিন্তু কোনো পানিশমেন্ট নাই, কিন্তু আমাদের কিন্তু যে কর্মী তার কিন্তু পানিশমেন্ট দেওয়া হয়েছে। তো আমাদের ভালো জিনিসগুলা আমাদেরকে প্রচার করতে কেমন যেন কার্পণ্যবোধ করে। আজকেও আমি দেখলাম শিরোনাম, প্রথম আলো একটা লিড নিউজে, সেখানে শিরোনাম দেখলাম যে 3টি রাজনৈতিক দল এখনো মানে ঐক্যে পৌঁছে দেবে না। কি ছবি দিছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছবি, জামাত ইসলামের ছবি, এনসিপির ছবি। এই যে মিডিয়া যে কু বলে, এইটারই কু বলে আপনার। কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বলে, যেখানে 95% মানুষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানটাকে সাড়া দিয়ে 7ই জানুয়ারি ডামি নির্বাচন বয়কট করেছে। মানে কি 95% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পছন্দ করে? ধরলাম আমি অ্যান্টি লিগকে অপছন্দ করে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং তার নেতাকে ভালোবাসে বলেই 95 মানুষ ভোট কেন্দ্রে যায়নি। সেই জায়গায় যার 95% স্টেক হোল্ডার, তার পাশে এই দুজনের নাম দিছে, একজন তো 0.001% স্টেক হোল্ডার না। এগুলোর নাম কিভাবে আসে? তো আমরা অদ্ভুত, মানে এই বিষয়গুলো দেখে আমরা অবাক হই। পাশাপাশি যে এই শিরোনামগুলো দেয়, এটা আমাদের জন্য বিব্রতকর। আমরা যেগুলো নিয়ে কথা বলতে হইতেছে, এটাই বিব্রতকর। তো আমরা চাই যে এই 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন হবে ইনশাল্লাহ। তাহলে নতুন স্বপ্নের বাংলাদেশ আমরা করতে পারবো ইনশাল্লাহ। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বিএনপি আয়োজিত এই তারুণ্যের সমাবেশ থেকে আসলে কি বার্তা দিতে চেয়েছে তৃণমূল পর্যায়ে, এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে কিভাবে দেশকে পরিচালনা করতে চায়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব ডাক্তার তৌহিদুর রহমান আওয়াদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।